এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস, ক্লাস 9 4th সেম হিস্ট্রি মাইনরের ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। টেনিস কোর্টের শপথ কি? মান 2। উত্তর: মাথাপিছু ভোটের দাবি ও কর ধার্যের অধিকার বিষয়ে বিতর্কের পর তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালাবন্ধ দেখে সভাকক্ষ হবে, বয়সন্যটা এখানে হবে না, সভাকক্ষ তালাবন্ধ দেখে নিকটবর্তী একটি টেনিস কোর্টে সমবেত হয়ে শপথ নেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। 1789 খ্রিস্টাব্দের 20 জুনের এই শপথ টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর একটা। পরের প্রশ্ন: নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 2। উত্তর: ফরাসি বিপ্লব হয় নেপোলিয়নের পক্ষে ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব হয়। কোড নেপোলিয়নের মাধ্যমে সমগ্র ফ্রান্স সহ ইউরোপের এক বিরাট ভূখণ্ডে তিনি বিপ্লবের সাম্যনীতিকে কার্যকরী করেন। তিনি যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগের ব্যবস্থা করেন। বংশ কৌলীন্য নয়, যোগ্যতাকেই তিনি প্রাধান্য দেন। তার সেনাবাহিনী যেখানেই গেছে সেখানেই পুরাতন তন্ত্রের পতন ঘটায়। এসব কারণে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। পরবর্তী প্রশ্ন: নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হয়? মান 2। উত্তর: নেপোলিয়ন ফ্রান্সের জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে ও ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সকল ক্ষমতা নিজে কুক্ষিগত করেন। বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, ফরাসি উপনিবেশে কৃতদাসপ্রথার পুনরুজ্জীবন ঘটিয়ে তিনি বিপ্লবের বিরুদ্ধে কাজ করে একনায়কে পরিণত হন। এই জন্য থেকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। তাহলে এখানে আবার রিপিট করছি, নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। নেপোলিয়ন ফ্রান্সের জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সকল ক্ষমতা নিজে কুক্ষিগত করেন। বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, ফরাসি উপনিবেশে কৃতদাসপ্রথার পুনরুজ্জীবন ঘটিয়ে তিনি বিপ্লবের বিরুদ্ধে কাজ করে একনায়কে পরিণত হন। মানে ক্ষমতায় থাকতে থাকতে একনায়কে পরিণত হন। তাই প্রথম জীবনে তিনি বিপ্লবের সন্তান ছিলেন, সেটার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। আবার পরবর্তীতে তিনি একনায়কে পরিণত হয়ে যাচ্ছেন, ওই জন্য নেপোলিয়নকে এই জন্য তাকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। এইগুলো কিন্তু ক্লাস 9 এবং 4th সেম হিস্ট্রি মাইনরের একই সিলেবাস এবং ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। ইউএনও এর সচিবালয়ের কাজ কি? মান 2। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনওর সাধারণ সভার কার্যবিবরণীর উপর প্রাত্যহিক প্রতিবেদন প্রকাশ, শান্তি রক্ষা, নিরস্ত্রীকরণ, মানবাধিকার প্রভৃতির পরিকল্পনা গ্রহণ করা হলো ইউএনও এর সচিবালয়ের প্রধান কয়েকটি কাজ। সচিবালয় বা দপ্তরের দক্ষতার উপরেই জাতিপুঞ্জের সাফল্য বহুলাংশে নির্ভর করে। পরের প্রশ্ন: ন্যায্য অধিকার নীতি কি? মান 2। ন্যায্য অধিকার নীতিকে এটা হচ্ছে মান 2। ভিয়েনা সম্মেলন মানে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের একটি মূলনীতি ছিল ন্যায্য অধিকার নীতি। আমরা জানি ভিয়েনা সম্মেলনের 3টি মূলনীতি ছিল: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি আর শক্তি সমনীতি। এখানে চাওয়া হচ্ছে ন্যায্য অধিকার নীতিকে মান 2। ভিয়েনা সম্মেলনের একটি মূলনীতি ছিল ন্যায্য অধিকার নীতি। এই নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করত সেখানে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এর ফলে ফ্রান্সে বুর্বো বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই ন্যায্য অধিকার নীতি বলে অষ্টাদশ লুই আবার সিংহাসন বসেছিল। মানে ভিয়েনা সম্মেলনের পরে যে ন্যায্য অধিকার নীতি গ্রহণ করা হলো ভিয়েনা সম্মেলনে, ওই ন্যায্য অধিকার নীতি বা বৈধ অধিকার নীতি বা লেজিটিমেসি অনুযায়ী, ইংরেজিতে বলে হচ্ছে লেজিটিমেসি, ইংরেজি লিখতে হবে না, ন্যায্য অধিকার নীতি বা বৈধ অধিকার নীতি বা লেজিটিমেসি অনুযায়ী অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। কারণ তোমরা পরে লাস্টে লাইনটা অ্যাড করে দিতে পারো যে এই যে লাস্টে যে লাইনটা, এর ফলে ফ্রান্সের বুর্বর বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়। ওখানে তোমরা লিখতে পারো যে ন্যায্য অধিকার নীতির ফলে বা ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই ভিয়েনা সম্মেলনের পরবর্তীকালে ষোড়শ লুইয়ের ভ্রাতা অষ্টাদশ লুই ন্যায্য অধিকার বা বৈধ অধিকার নীতি বলে বা নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন বা ফ্রান্সের রাজা হয়েছিলেন অষ্টাদশ লুই। পরবর্তীতে যেটা প্রশ্ন এখন এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? উত্তর: শিল্প বিপ্লবের ফলে আবির্ভাব হলো মূলধন মালিকের বা পুঁজিপতির। তারা পুঁজি বিনিয়োগ করে কাঁচামালের ব্যবস্থা করে নতুন উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে কারখানা স্থাপন করে
মজুরি বিনিময়ে শ্রমিক নিয়োগ করে কারখানা স্থাপন করে একই ছাদের তলায় বিশাল জায়গা জুড়ে সমস্ত রকমের উৎপাদনের ব্যবস্থা করে। মানে লাইনটা বড়, অনেক কমা কমা দিয়ে অনেক কথা একটা লাইনে করা হয়েছে, 3টে লাইনে নোট হয়ে গেছে। এই ব্যবস্থাই ফ্যাক্টরির প্রথা। পরের লাইন, এই প্রথায় উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পায়। 4টে লাইন হয়েছে, দ্রুত উৎপাদন হতে থাকে। আমি লাইনগুলো রিপিট করছি। ফ্যাক্টরির প্রথা কি? উত্তর, শিল্প বিপ্লবের ফলে আবির্ভাব হলো মূলধন মালিকের বা পুঁজিপতির। প্রথম লাইন, তারা পুঁজি বিনিয়োগ করে কাঁচামালের ব্যবস্থা করে নতুন উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে কারখানা স্থাপন করে একই ছাদের তলায় বিশাল জায়গা জুড়ে সমস্ত রকমের উৎপাদনের ব্যবস্থা করে। এই ব্যবস্থাই ফ্যাক্টরির প্রথা। এই প্রথায় উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পায়, দ্রুত উৎপাদন হতে থাকে। আমি এই ভিডিওতে 6টি প্রশ্ন উত্তর দিলাম। আমি নবম শ্রেণী মানে ক্লাস 9-এর জন্য আরও কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে দেব। আপনারা এই চ্যানেলটাকে ফলো করুন, লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই।